সো আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকের টপিকটা হচ্ছে পেডিয়াট্রিক ফ্র্যাকচার, ফ্র্যাকচার অফ দ্য চিলড্রেন। আমরা এতদিন আগের ক্লাসগুলোতে জেনারেল অ্যাডাল্টের ফ্র্যাকচার গুলো সম্বন্ধে মূলত জানতে পেরেছিলাম। চিলড্রেন ফ্র্যাকচার মোর অর লেস ডেফিনেটলি প্রিলিমিনারি প্রাইমারি থিমগুলো এক, অল্প কয়েকটা জায়গাতে এগুলা কিছুটা ডিফারেন্ট, যেই জিনিসগুলোর কারণে একটা চিলড্রেন বোন অ্যাডাল্টের থেকে আলাদা বা ইউনিক। কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজও আছে, কিছু কিছু ক্ষেত্রে এদের ডিসঅ্যাডভান্টেজও আছে। তাহলে আমরা এখন সেই জিনিসগুলোকে এখন একটু খেয়াল করার চেষ্টা করি যে বেসিক্যালি এই মেইন পার্থক্যগুলা আসলে কোত্থেকে আসতে পারে। আমাকে তোমরা কি হোস্ট বানাই দিছো নাকি? এই হোস্ট বানাই দিলে খানিকক্ষণ পর পর ওই যে একজন করে আসতেছে আর তাকে আমার অ্যাডমিট করার জন্য আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে। কেউ একজন হোস্টশিপটা ফেরত নিতে পারো প্লিজ? জি স্যার, আপনি আমাকে হোস্ট করে দেন। হ্যাঁ, না, আমাকে হোস্ট করে দিলে প্রবলেম যেটা হচ্ছে যে পার্টিসিপেন্ট একজন করে আসলেই আমার স্ক্রিনটা বন্ধ হয়ে যায়, সেই পার্টিসিপেন্টকে অ্যাডমিট করবো কি করবো না এই কথা চলে আসতেছে, আমাকে আবার গোড়া থেকে শুরু করা লাগতেছে। এইটা আমি দেখি তোমাদের অ্যাক্সেস গ্রুপ যে ছিল তার কাছে ফেরত পাঠাই, নাহলে এই প্রতিবারই অ্যাডমিট করতে গেলে আমাকে বারবার ওইখানেই চলে যেতে হবে। সরি স্যার। নাইস, ওকে, ইটস ওকে। হ্যাঁ, এক্সিস মেডিকেল স্কুল যে ওইটা তাকে হোস্ট করে দিলাম। তুমি একটু কাইন্ডলি লাগলে কাউকে আনমিউট করো আর যারা আসবে তাদেরকে অ্যাডমিট করে দিও। তো অন এন এভারেজ একটা দেশের সাধারণত দেখা যায় যে সাধারণত ইউজুয়ালি বলা হয় যে 1/3 to half পেডিয়াট্রিক এজের গ্রুপের মধ্যে থাকার কথা। তো আমাদের দেশও তার খুব একটা ব্যতিক্রম না। এই মুহূর্তে বাংলাদেশের পপুলেশন মধ্যে হিসাব করলে দেখা যায় যে লেস দেন 20% পপুলেশনই অ্যাকচুয়ালি বেসিক্যালি 50% মতো আছে। এবং এই যতগুলো ফ্র্যাকচার আমাদের বাংলাদেশে টোটালি অ্যাডমিট হয় তার মধ্যে 15% ফ্র্যাকচারই চিলড্রেন এজের গ্রুপের মধ্যে পাওয়া যায়। ফলে সংখ্যাটা কিন্তু একেবারে কম না, যদিও অ্যাডাল্ট গ্রুপটা অনেক বড়, বাট মাত্র একদিন বয়স থেকে শুরু করে 20 বছরের মধ্যে যে বয়সের স্কেল তারাই প্রায় 15% পর্যন্ত ইনজুরি দখল করে রাখে। ফলে এইগুলাকে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। একটু খেয়াল করে দেখো, এখানে আমি একসঙ্গে তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পেডিয়াট্রিক বোনে ইউনিক ফিচার হিসেবে কাজ করে সেই জিনিসগুলো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম পয়েন্টটা হচ্ছে এর কার্টিলেজেনাস গ্রোথ। আমরা জানি যে একটা বোনে গ্রোথের দুটো সেন্টার আছে, একটা হলো প্রাইমারি অসিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এর মধ্যে ডায়াফাইসিস সেটা মূলত প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হয়, এবং দুই দিকে যে এপিফাইসিস যে দুটো এন্ড সেই দুটো এপিফাইসিস মূলত সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে স্টার্ট হয়। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে যেটা তৈরি হয় সেটা প্রথম থেকে বনি স্ট্রাকচার হিসেবে তৈরি হয়, এবং সেই কারণে এই ডায়াফেসিয়াল পোর্শনটা প্রথম দিন থেকে এক্সরেতে ভিজিবল। কিন্তু সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে যেগুলো তৈরি হয় সেগুলা যতদিন এই অসিফিকেশন কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত এই পোর্শনটুকুন কার্টিলেজেনাস থাকে। তারাও একটা বোনের মতোই পার্ট, বাট কার্টিলেজেনাস বলে তারা এক্সরেতে থাকে ইনভিজিবল। ফলে একটা বাচ্চাদের তুমি যদি কখনো এক্সরে দেখো তুমি তার ডায়াফেসিয়াল পোর্শনটুকুনি খালি দেখতে পারবা, তার এপিফেসিয়াল রিজনটা কিন্তু রিলেটিভলি দেখা যাবে যে ইনভিজিবল থাকে। যত বাচ্চার বয়স কম তার ইনভিজিবিলিটির পরিমাণ তত বেশি। ফলে একটা একদিনের বাচ্চার এক্সরে করলে দেখবে তার হিউমেরাস, রেডিয়াস, আলনা এগুলো এতটাই ছোট ছোট দেখা যাবে যে দেখলে তোমার কাছে মনেই হবে যে মাঝখানে বোধহয় হাড্ডি সব ভেঙে ঘুরে হয়ে গেছে। ইভেন বাবা মার কাছেও অনেক সময় এরকমই তাই মনে হয়। কিন্তু তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার গুলো যেহেতু দেরিতে অসিফাই হয় ফলে সেগুলো একটা লং টার্ম পর্যন্ত এক্সরেতে ইনভিজিবল থাকে, এবং এই কারণেই বাচ্চাদের এক্সরে দিয়ে কোনো ডায়াগনোসিস করা এ লিটল বিট টাফ। বাট উইথ এক্সপিরিয়েন্স এবং তুমি যদি এটা থেকে রেগুলার প্র্যাকটিস রাখো তাহলে একসময় এই ফ্র্যাকচার গুলোকে কিন্তু ইজিলি ধরা যায়। কিন্তু একটা অ্যাডাল্ট ফ্র্যাকচার ধরা একজন ইয়াং ডক্টরের জন্য যতটা সহজ, একটা পেডিয়াট্রিক ফ্র্যাকচার ধরতে পারা ইয়াং ডক্টরের জন্য কিন্তু মোটেও সহজ না, কারণ একটা ইনভিজিবল পোর্শন নিয়ে তাকে মাথায় কাজ করতে হয়।
দ্বিতীয় যে অংশটা আমি বলছি সেটা হলো তার পেরিওস্টিয়ামটা বাচ্চাদের বেলায় থাকে অসম্ভব ঠিক। ইনফ্যাক্ট এটা অ্যাডাল্টের পেরিওস্টিয়াম এতটাই থিন থাকে যে তাকে বোনস থেকে সরাসরি সেপারেট করা ইজ রিয়েলি টাফ। এটা আসলে সেপারেট হয় না, সেপারেট করতে গেলে ছিঁড়ে। এবং আমরা ধরে নিই যে বোন যদি ফ্র্যাকচার হয় তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে এর পেরিওস্টিয়াম ইনভেরিয়েবলি ছিঁড়ে যাবে, কিন্তু বাচ্চাদের বেলায় কিন্তু ব্যাপারটা তা না। বাচ্চাদের বেলায় এই পেরিওস্টিয়াম অসম্ভব ঠিক, অলমোস্ট একটা বিছানায় চাদর যতখানি মোটা হয় এই বাচ্চাদের পেরিওস্টিয়াম গুলো ঠিক ততটাই ঠিক হয়। ফলে কি হয় যে এমন সময় প্রচুর ক্ষেত্রে দেখা যায় যে বোনস ভেঙে গেছে, হাড্ডি ভেঙে গেছে, কিন্তু পেরিওস্টিয়ামটা ঠিক থাকার কারণে এই হাড্ডিগুলা কোনো দিকে নড়ে যেতে পারে না, কারণ পেরিওস্টিয়ামটা ছিঁড়ে নাই। ফলে ঠিক পেরিওস্টিয়ামের একটা খুব ইম্পর্টেন্ট সুবিধা বাচ্চারা পায় যে হাড্ডি ভেঙে দুই টুকরা হয়ে গেছে, সিম্পল ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়ে গেছে, কিন্তু এই বোনগুলো ডিসপ্লেস হতে চায় না। হবে না তা কিন্তু না, অনেক বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করলে তখন এগুলো ডিসপ্লেস হতে পারে। অ্যাডাল্ট বোনে যেমন যদি ফ্র্যাকচার কমপ্লিট হয়, দুই কর্টেক্স যদি ভেঙে যায় তাহলে এটা ডিসপ্লেসমেন্ট হবেই, কিন্তু পেডিয়াট্রিক বোনে দেখা যায় যে টোটাল কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেলেও ডিসপ্লেসমেন্ট কিন্তু নাও হতে পারে বিকজ অফ দিস থিক পেরিওস্টিয়াম। 3 নাম্বার ইউনিক ফিচার হচ্ছে বাচ্চাদের বোনের যে ম্যাট্রিক্স যেটা আছে, সেই ম্যাট্রিক্সে যে কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, সেই কোলাজেন ফাইবারের পরিমাণ বাচ্চাদের থাকে অনেক বেশি। আমাদের বোনের যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোলাজেন ফাইবার আছে, সেই কোলাজেন ফাইবার থাকার কারণেই আমাদের বোনের ইলাস্টিসিটি তৈরি হয়। একটা বোন যে খানিকটা বেঁকতে পারে বা বাঁকা হইতে পারে, এই ক্ষমতাটা তার এই কোলাজেন ফাইবারের উপরে ডিপেন্ড করে। বাচ্চাদের যেহেতু এই কোলাজেন ফাইবারের পরিমাণটা বেশি থাকে, ফলে চাইল্ড বোন অ্যাকচুয়ালি ক্যান বেন্ড বিফোর ইট ব্রেকস, বাট অ্যাডাল্ট বোনে এই কোলাজেনের পরিমাণ যায় কমে। ফলে অ্যাডাল্ট বোন ইউজুয়ালি ডু নট বেন্ড, দে আইদার ব্রেক or they withstand the external force. আইদার পুরাটা ফোর্সে হজম করে ফেলবে, কোনো সমস্যাই হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে, অথবা যদি সে সহ্য করতে না পারে দরকার হলে ভেঙে দুই টুকরা হয়ে যাবে, কিন্তু বেন্ড হবে না। এই বেন্ডিং প্রপার্টিটা এই চিলড্রেনদের ক্ষেত্রে সাধারণত এটা বেশি পাওয়া যায়। ক্যান্সারাস বোনের পরিমাণ এখানে বেশি, যেহেতু আগেই বলছি যে সেকেন্ডারি অস্টিফিকেশন সেন্টার থেকে এটা বেশিরভাগ অংশটা তৈরি হয়, এই জন্য ক্যান্সারাস বোনের পরিমাণটাও ইউজুয়ালি চিলড্রেনদের বেশি থাকে। জয়েন্ট ক্যাপসুল থাকে ইয়াং এবং লিগামেন্ট গুলো থাকে স্ট্রং, ফলে একটা চিলড্রেন বোনের জয়েন্ট নর্মাল অ্যাডাল্ট বোনে আমরা যে ইমোবিলাইজেশনের যে রেঞ্জ জানি তার থেকে একটু বেশি দিন রাখা যায়। আবারও তোমাদের মনে করাই দিই, একটা অ্যাডাল্ট বোনের বেলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সবচেয়ে কম সময় ইমোবিলাইজ করে রাখা যায় আইপি জয়েন্ট, দ্যাট ইজ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আইপি এন্ড এমপি। এই দুটা জয়েন্ট ইমোবিলাইজ করে যায় মাত্র 2 উইকস, মাত্র 2 সপ্তাহ, কিন্তু আর এলবো জয়েন্ট রাখা যায় 3 সপ্তাহ, বাকি সমস্ত জয়েন্ট 6 সপ্তাহ পর্যন্ত ইজিলি রাখা যায়। বাচ্চাদের বেলায় যত ইয়াং বাচ্চা হবে তখন তুমি এই ইমোবিলাইজেশনের রেঞ্জটা অ্যাডাল্টে যা জানো তার থেকে আর একটু বেশি রাখতে পারবা। যেমন আইপিএমপি জয়েন্ট আমরা ইজিলি 3-4 সপ্তাহ রাখতে পারি, এলবো জয়েন্টকে আমরা 4 বা 5 সপ্তাহ পর্যন্ত ইজিলি রাখতে পারি, কিন্তু অ্যাডাল্টে এই কাজ করা যাবে না, কারণ করলে তাদের জয়েন্ট গুলো হয়ে যাবে স্টিফ। আর সবচেয়ে লাস্ট কিন্তু খুব সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিক ফিচার হচ্ছে তার গ্রোথ প্লেট। গ্রোথ প্লেট জিনিসটা কি? এটা হচ্ছে বোনের সেই অংশ যেখান থেকে বোনের লংগিটিউডিনাল গ্রোথ হয়। আমরা জানি যে বোন দুই রকম ভাবে লম্বা হয়, একটা হচ্ছে লম্বা হয়, একটা হচ্ছে চড়া হয়। এই ট্রান্সভার্স যে গ্রোথ এটা মূলত পেরিওস্টিয়াম থেকে আসে, ফলে এটা সবারই থাকে, এটা অ্যাডাল্ট বড়দের অ্যাডাল্ট সবারই থাকে। ভেঙে গেলে তখন এই 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 প্রপার্টিটা পেরিওস্টিয়ামের রিজেনারেশন প্রপার্টি ব্যবহার করে বোনগুলো হিলিং হয়। কিন্তু চিলড্রেন বোনে এই গ্রোথ প্লেট নামে একটা এক্সটার্নাল ইউনিক ফিচার থাকে, যেই ফিচারটার কারণে এই গ্রোথ প্লেট থাকার কারণে চিলড্রেন বোন আস্তে আস্তে লম্বা হয় এবং একসময় অ্যাডাল্ট বোনে কনভার্ট হয়ে যায়। সরি, এই চিলড্রেন বোনে যে গ্রোথ প্লেট এটা ছেলে এবং মেয়ে সবারই থাকে, এবং একটা নির্দিষ্ট সময় পরে গ্রোথ প্লেটটা ক্লোজ হয়ে যায়, এবং ক্লোজ হয়ে যখন হয়ে যায় তখন এই গ্রোথ প্লেটটা নর্মাল বোনের ভিতরে ইনকর্পোরেট হয়ে যায়, তখন এটা খুব আলাদা করে সাধারণত খুঁজে পাওয়া যায় না। তো গ্রোথ প্লেটের মূল কাজ হচ্ছে মূলত আমরা এটাকে বলি বোন ফ্যাক্টরি, কারণ এখান থেকে বোনগুলো তৈরি হয় যে কারণে বোনটা লম্বা হয়। এবং এই গ্রোথ প্লেট কতদিন অ্যাক্টিভ থাকবে এটা পুরোটাই হরমোনাল, হরমোনের উপর বেস করে এই গ্রোথ প্লেটটা তার অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। মনে করে বেসিক্যালি যে হরমোনটা এটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন যতদিন বডিতে কম থাকবে, খেয়াল করে দেখো খুবই মজার ব্যাপার, ইস্ট্রোজেন যতদিন বডিতে কম থাকবে ততদিন পর্যন্ত গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকবে। একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে যখন ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখন এই গ্রোথ প্লেটটা তার অ্যাক্টিভিটি বন্ধ করে ফেলবে। এই ইস্ট্রোজেনের সোর্স ফিমেলও আছে, মেলেরও আছে। ফিমেলের ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে তাদের ওভারি,
এবং এই ওভারি থেকে যখন মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় তখন একসঙ্গে একটা বড় অ্যামাউন্টের ইস্ট্রোজেন ব্লাড স্ট্রিমে এসে হাজির হয়। ফলে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার সাথে সাথে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই গ্রোথ প্লেট গুলা তখনই সাধারণত তার অ্যাক্টিভিটি বন্ধ করে ফেলে, যেটা ফিমেলদের ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে 14 থেকে 16 বছর। কিন্তু মেইলে এই গ্রোথ প্লেট বন্ধ করার জন্য যে পরিমাণ ইস্ট্রোজেন দরকার, তাদের তো আর এরকম করে মেনস্ট্রুয়াল সাইকেল নাই। তাদের ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। সেখান থেকে অল্প অল্প করে প্রতিদিনই কিছু কিছু করে ইস্ট্রোজেন হরমোন বডিতে এসে জমা হয়, এবং সেই পরিমাণে কনসেন্ট্রেশন, যে পরিমাণে কনসেন্ট্রেশন তৈরি হলে একটা গ্রোথ প্লেট তার অ্যাক্টিভিটি বন্ধ করে ফেলবে, সেই লেভেলটা অ্যাচিভ করতে আরো 2-4 বছর এক্সট্রা লেগে যায়। ফলে মেলদের বেলায় এই গ্রোথ প্লেট তার অ্যাক্টিভিটি বন্ধ করে 16 থেকে 18 বছরে যায়, এবং এই যে 2টা বছর তারা এক্সট্রা গ্রোথ পায়, এই কারণে এই মেল স্পিসিস ফিমেল স্পিসিস থেকে ইউজুয়ালি খানিকটা লম্বা হয়। ফলে পুরাটাই কিন্তু বেসিক্যালি ইস্ট্রোজেন হরমোনের উপরে ডিপেন্ডেন্ট। যে কোনো ডিজিজ প্রসেসে অথবা কোনো ইনজুরির কারণে অথবা যে কোনো ডিজিজ প্রসেসের কারণে কোনো বোনের যদি গ্রোথ প্লেট নষ্ট হয়ে যায় সময়ের আগেই, তাহলে কিন্তু সেই বোনটা তখন আর বড় হতে পারে না। তখনই দেখা যায় যে তার হাত পা গুলো বিভিন্ন এক এক রকম সাইজের হয়ে যায়। ফলে চিলড্রেন বোনে, একটা অ্যাডাল্ট বোনে ট্রমা হলে যেমন আমরা বলি যে আমরা এটাকে জোড়া দিয়ে দিব, প্লাস্টার দিয়ে হোক, যন্ত্রপাতি দিয়ে হোক, স্ক্রু প্লেট দিয়ে হোক, নেল দিয়ে হোক, জোড়া লেগে গেলে ইনশাল্লাহ এটা কিছুদিন পর আবার পুরোপুরি ঠিক হয়ে যাবে। চিলড্রেন বোনে কোনো ফ্র্যাকচারে যদি গ্রোথ প্লেট ইনভলভ হয়, তাহলে বাচ্চার বাবা মাকে অবশ্যই বলতে হবে আমরা এটাকে জোড়া দিয়ে দিব ঠিকই, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা তার ড্যামেজ হয়ে গেছে, যেটা পরবর্তীতে পুরোপুরি আনপ্রেডিক্টেবল হিসেবে কাজ করবে। এটা কতটুকু রিকভার করবে এটা পুরাটাই আসলে অনিশ্চিত। যদি রিকভারি করে তাহলে গ্রোথ চালু থাকবে, সেক্ষেত্রে 2 ইনজুর্ড হাত বা ইনজুর্ড পা অন্য পায়ের মতোই লম্বা হবে। কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে যদি গ্রোথ প্লেটটা তার অ্যাক্টিভিটি রিজিউম করতে না পারে, তাহলে এফেক্টেড এই বোনটা তখন কিন্তু তার পার্শ্ববর্তী কাউন্টার নর্মাল বোনের সাথে দৌড়ায় বড় হয়ে কুলাইতে পারবে না। মনে করো ফিমারে যদি এরকম কোনো গ্রোথ প্লেটে ড্যামেজ হয় ডান দিকেরটায়, তাহলে দেখা যাবে যে ডান দিকের ফিমার বাম দিকের ফিমারের তুলনায় আর সেই পরিমাণে বড় হতে পারবে না। তখন অনেক ক্ষেত্রে মনে হয় যে ডান দিকের ফিমার বোধহয় ঠিকই আছে, বাম দিকেরটা বড় হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা মোটেও তা না। বাম দিকের ফিমার যেটা ইনট্যাক্ট ছিল, ভালো ছিল, কোনো ইনজুরি হয় নাই, সেটা তার নর্মাল নিয়ম অনুযায়ী বড় হয়েছে। ডান দিকেরটা সেই পরিমাণে বড় হতে পারে না। ফলে দেখা যায় যে ডান পা তখন বাম পা থেকে খানিকটা খাটো হয়ে যায়। ফলে এই গ্রোথ প্লেট থাকার কারণে বাচ্চারা যে বড় হয়, কোনো কারণে যদি গ্রোথ প্লেটে ড্যামেজ হয়, তাহলে কিন্তু সেটা খুব ডেভাস্টেটিং একটা সিচুয়েশন তৈরি করে। আবার গ্রোথ প্লেট থাকার সুবিধাও আছে। কোনো কারণে যদি মনে একটা বোনে ভাঙে এবং সেটা যদি বাঁকা হয়ে জোড়া লাগে, তাহলে অ্যাডাল্ট বোন সে নিজে থেকে এই বাঁকাটা কখনোই ঠিক করতে পারে না, এটা সারা জীবন বাঁকাই রয়ে যায়। কিন্তু এই গ্রোথ প্লেট যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এসে এই কোনো তার 2 গ্রোথ প্লেটের মাঝখানে যে অংশটা, সেই জায়গাটা যদি কোনো কারণে বাঁকা হয়, এই গ্রোথ প্লেট কিন্তু সেটা সেন্স করতে পারে, এবং সেন্স করতে পারলে সে তখন তার গ্রোথের মডুলেশন অ্যাক্টিভিটি চেঞ্জ করে সময়ের সাথে ওভার দ্য পিরিয়ড অফ 1 বছর 2 বছর 6 মাস আস্তে আস্তে সেই বাঁকাটাকে কিন্তু আবার অনেকটা সোজাও করে ফেলতে পারে। ফলে চিলড্রেন বোনে আমরা পুরোপুরি অ্যাকুরেট অ্যানাটমিক্যাল রিডাকশনের ব্যাপারে কখনোই খুব একটা আগ্রহী পাই না। আমরা যতটা পারি কাছাকাছি রিডাকশন করি, বাকিটা সময়ের সাথে সাথে অটোমেটিক ঠিক হয়ে যায়। কিন্তু অ্যাডাল্ট বোনে এই সুবিধাটা নাই। অ্যাডাল্ট বোনে দেখা যায় যে আমরা যদি এটাকে 20% বাঁকা করে রাখতে বাধ্য হই, বাকি সারা জীবন এটা ওই 20% বাঁকাই থাকবে, আনটিল অর আনলেস যদি আমি অপারেশন করে এটাকে আবার ভেঙে সোজা না করি। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্টের কারণেই একটা পেডিয়াট্রিক বোন একটা অ্যাডাল্ট বোনের থেকে ডিফারেন্ট এবং ইউনিক। তাহলে সংক্ষেপে আমরা আরেকবার একটু মনে করি কি বললাম। প্রথমটা হচ্ছে এর 2 পাশে যে এপিফাইসিস রিজিয়নটা আছে, এই এপিফাইসিস রিজিয়নটা পুরোটাই কার্টিলেজ দিয়ে তৈরি। ফলে এটা এক্সরেতে ইনভিজিবল থাকে, ফলে বোনের 2 প্রান্ত এক্সরেতে কখনোই ভালো মতো দেখা যায় না। এই জায়গায় যদি কোনো আল্লাহ না করে ভেঙে যায় বা কোনো ড্যামেজ হয়, এটা এক্সরেতে ডিমার্কেট করা খুবই কষ্ট। বাচ্চাদের পেরিঅস্টিয়াম থাকে খুবই ঠিক, বোন ভেঙে গেলেও পেরিঅস্টিয়াম অনেক সময় ছিঁড়তে চায় না। যদি না ছেড়ে তাহলে ডিসপ্লেসমেন্ট হয় খুবই কম, ডিসপ্লেসমেন্ট কম হয় এবং বোনের টুকরাগুলো কাছাকাছি থাকে, ফলে এটা হিলিং খুব দ্রুত হয় এবং চমৎকার হিলিং হয়। কোলাজেন ফাইবার বেশি থাকে, এই জন্য এই চিলড্রেন বোনের বেন্ডিং পাওয়ার থাকে, যেই কারণে চিলড্রেন বোন বেন্ড হয়ে অনেকখানি ফোর্স অ্যাবজর্ব করতে পারে, যেটা অ্যাডাল্ট বোনে থাকে না। ক্যান্সারাস বোনের পরিমাণ বেশি, জয়েন্ট ক্যাপসুল গুলা ইয়াং, লিগামেন্ট গুলা স্ট্রং, ফলে দেখা যায় যে একটা বোন চিলড্রেন বোনের জয়েন্ট অ্যাডাল্ট বোনের থেকে বেশি সময় ধরে ইমোবিলাইজ করে রাখা যাইতে পারে যদি সেটা কোনো কারণে দরকার। সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিক ফিচার হচ্ছে তার গ্রোথ প্লেট। এই গ্রোথ প্লেট থাকার কারণেই বোনটা লংগিটিউডিনালি বড় হয়। বোনে যদি কোনো ডিফর্মিটি তৈরি হয়, তাহলে গ্রোথ প্লেট সেই ডিফর্মিটি ওভার দ্য পিরিয়ড অফ সার্টেন টাইম আস্তে আস্তে কারেকশন করতে পারে। আনফরচুনেটলি যদি গ্রোথ প্লেট কোনো কারণে ড্যামেজ হয়,
তাহলে পরবর্তীতে সাকসেসিভ ইয়ার্সে ওই বোনের গ্রোথ বন্ধ হয়ে যায় বা কম হয়, যে কারণে তখন দেখা যায় যে হাত বা পা এক এক লেন্থের তৈরি হয়, যেটা পরবর্তীতে বিরাট সমস্যা তৈরি করে, যেটা নর্মালি কিন্তু সাধারণত দেখা যায় যে নর্মাল অ্যাডাল্ট বোনে পাওয়া যায়। তাহলে এই কথাটা আমি যেটা বললাম সেটাই আমি যদি এখন একটু সুন্দর করে বলি যে অ্যাডাল্ট বোনের থেকে বোন চিলড্রেন বোনের কয়েকটা ইউনিক ফিচারের মধ্যে একটা হচ্ছে দ্য বোনস টেন্ড টু বো রেদার দেন ব্রেক। ভাঙার আগে সে বাঁকা হয়ে যায়, তারপরে লাগলে ভাঙে। কতগুলো ইউনিক ফ্র্যাকচার এই চিলড্রেন বোনে তাদের এই কোলাজেন টিস্যু বেশি থাকার কারণে, বেন্ডিং পাওয়ার থাকার কারণে, থিক পেরিওস্টাম থাকার কারণে কতগুলো ইউনিক ফ্র্যাকচার প্যাটার্ন পাওয়া যায়, যেটা অ্যাডাল্ট বোনে কখনই পাওয়া যায়, যেমন টোরাস ফ্র্যাকচার বা গ্রিন স্টিক ফ্র্যাকচার বা প্লাস্টিক ডিফর্মেশন। এগুলো আমরা একটা করে ছবি দেখি, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। এখানে তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবা, এই যে দেখো রেডিয়াসের এই মাথাটার এখানে এসে বাইরের দিকে একটা টোপর তৈরি হয়েছে, আবার এখানেও বাইরের দিকে একটা টোপর তৈরি হয়েছে এবং মাঝখানে হালকা একটা ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে। বাট কর্টেক্স এর মধ্যে ব্রিজ হয় নাই, একটা বোয়িং তৈরি হয়েছে। দেখলে অনেকটা মনে হয় যে উপর থেকে নিচ থেকে চাপ দিলে একটা অংশ যেমন মাঝখানে ফুলে ওঠে, এরকম করে ফুলে উঠতে পারে। এরকম ভাবে ফ্র্যাকচার যে তৈরি হয়, যেখানে কর্টেক্স ভাঙে না বরং বাইরের দিকে আউটওয়ার্ড একটু ফুলে ওঠে এবং মাঝখানে তাদের ফ্র্যাকচার লাইনটা ভিজিবল হইতেও পারে, নাও হতে পারে, এই ফ্র্যাকচার গুলোকে আমরা বলি টোরাস ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচারের অর্থ হচ্ছে যে একটা কর্টেক্স ভাঙবে আর একটা কর্টেক্স থাকবে ইনট্যাক্ট। তোমরা খেয়াল করে দেখো, গাছের একটা ডাল যেটা মরে গেছে, শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই একটা ডালকে নিয়ে এসে তুমি যদি দুই মাথা বাঁকায় এক জায়গায় নিয়ে আসো, তাহলে একটা টকাশ করে মাঝখানে ভেঙে যাবে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ এন অ্যাডাল্ট বোন। কিন্তু তুমি যদি গাছের একটা জীবিত ডাল, সবুজ একটা ডাল, তুমি যদি দা দিয়ে কেটে নিয়ে আসো এবং তারপর তুমি যদি ওটাকে গোল করে বাঁকাও, এটা কিন্তু সুন্দর গোল হয়ে যাবে, কিন্তু দেখবে কোনো জায়গা ভাঙে নাই, কারণ সেটা ইলাস্টিক। আবার এই সবুজ ডালটাকে তুমি যদি জোরে মোচড় দাও, তাহলে দেখবা যে তার কাণ্ডের চারপাশে যে কাভারিং গুলো ছিল সেগুলো ফেঁসে যাবে, ছিঁড়ে ছিঁড়ে যাবে, কিন্তু কোনোভাবে আলাদা হবে না আনটিল আনলেস তুমি যদি শার্প ছুরি দিয়ে না কাটো। তাহলে এই যে মোচড় দিলে তার মধ্যে কয়েকটা জায়গা ফেটে যাবে, কিন্তু জিনিসটা ডিটেচ হতে পারবে না। এটা যেহেতু একটা সবুজ গাছের ভিতরেই পাওয়া যায়, এই জন্যই এইটার সাথে এই প্রপার্টিটার সাথে মিল রাখার কারণেই এই ফ্র্যাকচার গুলোকে আমরা বলি গ্রিন স্টিক ফ্র্যাকচার। গ্রিন মানে সবুজ আর স্টিক মানে হলো গাছের ডাল। তাহলে একটা গাছের ডাল মোচড় দিলে যেভাবে ভাঙে, ফেটে যায়, কিন্তু টোটালি আলাদা কখনই হইতে পারে না। একটা চিলড্রেন বোনেও মোচড় দিলে একটা কর্টেক্স ভাঙলেও আরেকটা কর্টেক্স পুরোপুরি এরকম ইনট্যাক্টই রয়ে যায়, তখন সেটাকে আমরা বলি গ্রিন স্টিক ফ্র্যাকচার। আগেই বলছি যে বোনের, চিলড্রেন বোনের যে বেন্ডিং পাওয়ার আছে ভেঙে যাওয়ার থেকেও। এই যে দুটো এক্সরে তোমরা এখানে দেখো, এখানে এই ডান দিকে টিবিয়া এবং ফিবুলা হচ্ছে তার নর্মাল টিবিয়া ফিবুলা, দুটাই মোটামুটি স্ট্রেইট এবং তাদের মাঝখানে একটা রিলেটিভলি সমান সুন্দর ফাঁকা স্পেস আছে। কিন্তু বাম দিকে টিবিয়া ফিবুলাটাতে দেখো, এখানে ফিবুলাটা সুন্দর করে বেঁকে টিবিয়া গায়ের দিকে এসে ঘেসে গেছে। অতিরিক্ত বেন্ডিং ফোর্স পড়ার কারণেই এই ফিবুলাটা এরকম বাম দিকে বেঁকে গেছে, এবং বেঁকে যাওয়ার কারণেই এই ডিফর্মিটিটাকে আমরা বলি প্লাস্টিক ডিফর্মেশন। একটা চিলড্রেন বোনে তুমি যদি একটা এক্সরে দেখো, তাহলে মনে রাখবা একটা অ্যাডাল্ট বোনে যতখানি এক্সরে দেখা যায়, যে ফাঁকগুলো দেখা যায়, সেখানে তার মাঝখানে মাঝখানে আরো কিছু ফাঁক আমরা দেখতে পাই। যেমন এটা যদি একটা অ্যাডাল্ট বোন হইতো, তাহলে তুমি শুধু এই ফাঁকটাই তাদের মধ্যে দেখতে পাইতা, যেটাকে আমরা বলি তার জয়েন্ট স্পেস। এই জয়েন্ট স্পেস দেখে তোমরা কনফিউজ হও না। তোমাদের অনেকের মধ্যে এটা জয়েন্ট স্পেসের কারণে দেখলে মনে হইতেই পারে আমাদের টিবিয়াটা বোধহয় এই ফিবুলা, ফিমারটা বোধহয় টিবিয়ার উপরে জয়েন্ট ফ্লুইডের মাধ্যমে ভাসতেছে। আসলে মোটেও তা না। এইখানে টিবিয়া, ফিমারের এই মার্জিন থেকে এই রকম করে মোটা একটা কার্টিলেজ আছে, আবার টিবিয়ার এই মাথা থেকেও এরকম করে মোটা আরেকটা কার্টিলেজ আছে। এই দুই কার্টিলেজের মাধ্যমে ফিমার এবং টিবিয়া একটা আরেকটার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আছে। যেহেতু এই আর্টিকুলার কার্টিলেজটা এক্সরেতে ভিজিবল না, ফলে ওই জায়গাটা আমরা এক্সরেতে একটা সবসময় জয়েন্টের মধ্যে একটা গ্যাপ দেখতে পাই, যেটাকে রেডিওলজিস্টরা বলে জয়েন্ট স্পেস। যদি কোনো কারণে এই জয়েন্ট স্পেসটা কমে যায়, তাহলে রেডিওলজিস্ট এটাকে ইন্টারপ্রিট করে জয়েন্ট স্পেস রিডিউসড। বাট আমরা অর্থোপেডিক্সের লোকজন আমরা বুঝতে পারি যে বেসিক্যালি এই কথাটার অর্থ হচ্ছে তার আর্টিকুলার কার্টিলেজের থিকনেস ইজ ড্যামেজড। দুইটা আর্টিকুলার কার্টিলেজের থিকনেস যদি কমে যায়,
তাইলে এই ফিমার এবং টিবিয়াটা একটা আরেকটার কাছে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি চলে আসে বনি পোর্শন দুটা, যেটা রেডিওলজিস্ট ডায়াগনোসিস করে জয়েন্ট স্পেস রিডিউসড, আর আমরা অর্থোপেডিশিয়ানরা এটাকে ডায়াগনোসিস করি যে তার জয়েন্ট আর্টিকুলার কার্টিলেজের যে থিকনেস, সেই থিকনেসটা কমে গেছে। কিন্তু এটা যেহেতু একটা চিলড্রেন বোন, তাহলে জয়েন্ট স্পেস ছাড়াও খেয়াল করে দেখো তার মধ্যে আরো কয়েকটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। যেমন ফিমারের বেলায় এইটা, এই যে এখান দিয়ে একটা ফাঁকা জায়গা এরকম দেখা যাচ্ছে, এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ। টিবিয়াতেও দেখা যাচ্ছে, এই যে এখান দিয়ে, ফিবুলাতেও এখানে একটা হালকা ছবি আছে এখান দিয়ে। তাহলে জয়েন্ট স্পেস বাদ দিয়ে এই যে আরেকটা ফাঁকা জায়গা যেটা চিলড্রেন বোনে পাওয়া যায়, মনে রাখবা দিস ইজ দ্য প্লেসমেন্ট অফ দ্যাট গ্রোথ প্লেট। এই জায়গাতেই গ্রোথ প্লেটটা থাকে। তাহলে গ্রোথ প্লেটটা দেখাই যাচ্ছে যে এইটা হলো এপিফাইসিস, ওই মাঝখানটা হলো ডায়াফাইসিস, আর ডায়াফাইসিসের যে এন্ডটা এপিফাইসিসের দিকে থাকে সেই জায়গাটাকে আমরা বলি মেটাফাইসিস। তাইলে আক্ষরিক অর্থে একটা গ্রোথ প্লেটের পজিশন হচ্ছে ইন বিটুইন এপিফাইসিস এন্ড মেটাফাইসিস। তাহলে একটা বোনের যেহেতু দুইটা করে এপিফাইসিস এবং মেটাফাইসিস থাকে, ফলে একটা বোনের সবসময় দুটা করে গ্রোথ প্লেটও থাকবে, একটা প্রক্সিমাল গ্রোথ প্লেট আর একটা ডিস্টাল গ্রোথ। তাহলে একটা চিলড্রেন বোনে আমরা শুধু জয়েন্ট স্পেসটাকে ফাঁকা জায়গা হিসেবে দেখবো না, তার প্রতিটা এপিফাইসিস এবং মেটাফাইসিসের মাঝখানেও একটা ফাঁকা জায়গা দেখবো, যেই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো তার গ্রোথ প্লেট। এই গ্রোথ প্লেটে যদি কোনো কারণে আল্লাহ না করুক ইনজুরি হয়, তাহলে সেটাকে আমরা তখন বলবো ফাইসিয়াল ইনজুরি। ঠিক আছে, এই গ্রোথ প্লেট বা ফাইসিয়াল প্লেট বা এপিফাইসিয়াল গ্রোথ প্লেট যেটাই বলো না কেন, সবই একই জিনিস। সেই জায়গায় যদি কোনো ইনজুরি হয় তাহলে সেটাকে আমরা বলবো তার ফাইসিয়াল ইনজুরি। বডি এই বোনসের যে কোনো জায়গার ইনজুরি থেকে ফাইসিয়াল স্পেসে যদি কোনো ইনজুরি হয়, তাহলে এটা লং টার্ম কনসিকুয়েন্স খারাপ। কারণ এই ফাইসিস থেকেই তার গ্রোথটা তৈরি হওয়ার কথা, এই ফাইসিস থেকেই তার বোনটা রিমডেলিং ক্ষমতা পাওয়ার কথা, যে অংশটা এখন নিজেই ড্যামেজ হয়ে বসছে, মানে তার ফ্যাক্টরিটাই ড্যামেজ হয়ে গেছে। এখন ফ্যাক্টরি যদি ড্যামেজ হয় তাহলে ডেফিনেটলি পরবর্তীতে সমস্যা তো বাড়বেই। এটা সাধারণত দেখা যায় যে ছেলেদের বেশি হয়, এবং ছেলেদের বেশি হওয়ার কারণে বলা হয় যে তাদের অ্যাক্টিভিটি বেশি, দৌড়ঝাঁপ বেশি, এই জন্য তাদের ফাইসিয়াল ইনজুরিটা বেশি হয়। এবং এই ফাইসিয়াল ইনজুরির যে একটা ক্লাসিফিকেশন আছে সেটাকে আমরা বলি সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন। বিইং অ্যাজ অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তোমাদের শুধু নামটা জানা থাকলেই হবে, সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন তোমাদের অত ডিটেলস না জানলেও চলবে। আর তোমরা মাথায় অবশ্যই রাখবা যে গ্রোথ প্লেটের যে ড্যামেজ, সেই ড্যামেজটার নাম হলো ফাইসিয়াল ইনজুরি, এবং সেই ফাইসিয়াল ইনজুরি একটা ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা বলি সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন। একটা চিলড্রেন বোনে আগেই বলছি যে পেরিওস্টিয়াম থিক, আবার গ্রোথ প্লেট আছে একটা অ্যাক্টিভ, এই কারণে এদের রিমডেলিং পাওয়ার হচ্ছে ভয়াবহ, এবং যত বাচ্চা ইয়াং তার রিমডেলিং পাওয়ার তত বেশি। এই জন্য দেখা যায় যে একটা 1 মাসের বাচ্চা যদি কোনো কারণে ফিমার ভাঙে বা হিউমারাস ভাঙে, আমরা বলে দেই যে 1 বা 2 সপ্তাহ হাতটাকে শুধু একটু বডির সাথে বেঁধে রাখলেই হবে। ওই বোন যতই বাঁকা ভাবে থাকুক না কেন, 1 বছর বয়স হওয়ার আগেই এটা আবার পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু এই বাচ্চাটারই যখন বয়স 8 বছর হয়ে যায়, তখন আমরা বলি না একেবারে ইচ্ছা মতো ফেলে রাখা যাবে না, আমাকে এটাকে টান দিয়ে প্লাস্টার দিয়ে যতটা পারি আমাকে কাছাকাছি নিয়ে আসতে হবে, এবং পরবর্তী 3 বা 4 বছরে যে বাঁকাটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা অ্যাডাল্ট পেশেন্টের বেলায় এটা আমরা কখনই বলতে পারবো না। আমাদেরকে বলতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে টানাটানি করে হোক, প্লাস্টার দিয়ে হোক, অপারেশন করে হোক, এটাকে যতটা পারা যায় অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসতে হবে। যতটুকুন আমি আনতে পারবো না, ওইটুকুন বাঁকা আমাকে তখন একসেপ্ট করে নিতে হবে। হয়তো তার ফাংশন ঠিক থাকবে, হয়তো কসমেটিক ডিফর্মিটি হবে, কিন্তু এইটুকুন আমাকে মেনে নিতে হবে, কারণ অ্যাডাল্ট বোনের এই রিমডেলিং পাওয়ারটা নাই, যেটা বাচ্চাদের আছে। এবং কাদের এটা বেশি আছে? বাচ্চাদের মধ্যেও যারা ইয়াং বেশি, তাদের রিমডেলিং পাওয়ারটাও বেশি। এবং এই কারণেই একটা চিলড্রেন বোনে অ্যাঙ্গুলেশন অথবা ডিসপ্লেসমেন্ট অ্যাডাল্ট বোনের থেকে বেশি মাত্রায় আমরা একসেপ্ট করতে পারি। কিন্তু একটা জিনিসই তোমরা মনে রাখবা, একটা ডিফর্মিটি এই গ্রোথ প্লেটও কারেকশন করতে পারে না, দ্যাট ইজ রোটেশনাল ডিফর্মিটি। ফলে কোনো কারণে যদি কোনো বোন ফ্র্যাগমেন্টের মধ্যে ম্যাল রোটেশন আমরা দেখি, তাহলে সেটাকে ম্যানিপুলেট করে আমাকে অন্তত রোটেশনটা ঠিক করে দিতে হবে। বাকি অ্যাঙ্গুলেশন বা ডিসপ্লেসমেন্ট যতটুকুনি থাকুক না কেন, দেয়ার ইজ এ ভেরি গুড চান্স এটা পরবর্তীতে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে পেশেন্ট যখন অ্যাডাল্ট হুডে এসে পৌঁছাবে, তখন আমরা আবার অপারেশন করেও এই রেসিডুয়াল ডিফর্মিটি যেটুকুন রয়ে যাবে সেটাকে আমরা ঠিক করতে পারবো। মনে করো একটা ফিমারের শ্যাফট অফ ডায়াফাইসিয়াল ফ্র্যাকচার হয়েছে একটা বাচ্চার, তাতে 50 ডিগ্রি অ্যাঙ্গুলেশন তৈরি হয়েছে। আমরা বাচ্চাটাকে রেখে দিলাম, বড় হওয়ার সুযোগ দিলাম, এবং যখন সে অ্যাডাল্টের কাছাকাছি পৌঁছাইলো, তখন দেখলাম যে এখন আর এই 50 ডিগ্রি অ্যাঙ্গুলেশনটা তার নাই, এটা এখন 10 ডিগ্রিতে এসে পৌঁছেছে। যদি আমরা মনে করি যে তার ফাংশনাল কোনো প্রবলেম এই 10 ডিগ্রি ডিফর্মিটির জন্য হচ্ছে না,
তাহলে আমরা এই 10 ডিগ্রি ডিফর্মিটি ওকে অ্যালাউ করবো, রেখে দিব। কিন্তু যদি দেখা যায় যে 10 ডিগ্রির জন্য তার ফাংশনে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তখন আমরা অপারেশন করে এটাকে আবার মূল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। রিমডেলিং পাওয়ার কোন জায়গায় ভাঙলে বা কাদের ভালো হবে বাচ্চাদের বেলাতে? মনে রাখবা ওই একটা যেটা বলছি, যত ইয়াং বাচ্চা তত বেশি তার রিমডেলিং পাওয়ার। মনে করো একটা বাচ্চা, মানে অ্যাডাল্ট, আমি যেটা বলছি তোমাদেরকে, একটা অ্যাডাল্ট বোন লম্বা হয় 18 বছর বয়স পর্যন্ত, একটা অ্যাডাল্ট মেল বোন আর বড় হয় 18 বছর বয়স পর্যন্ত, আর একটা অ্যাডাল্ট ফিমেল বোন লম্বা হয় 16 বছর বয়স পর্যন্ত। তো অন এভারেজ বুঝলাম আমরা যে 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকে এবং এই সময় তার রিমডেলিং পাওয়ার ভালো থাকে। একটা বাচ্চার বয়স যদি 2 বছর হয় এবং সে যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14 বছর তার সময় বাকি আছে এই রিমডেলিং হওয়ার। কিন্তু সেই মেয়েটারই যদি বয়স 12 বছর হয়, তাহলে তার মাত্র 4 বছর বাকি থাকবে রিমডেলিং হওয়ার। তাইলে যত বেশি বছর বাকি থাকবে আমরা তত বেশি ডিফর্মিটি অ্যালাউ করতে পারবো। যদি এই ডিফর্মিটিটা গ্রোথ প্লেটের খুব কাছাকাছি থাকে, কিন্তু মনে রাখতে হবে গ্রোথ প্লেটকে ইনভলভ করে নাই, গ্রোথ প্লেটের কাছাকাছি আছে, তার মানে ডিফর্মিটি যদি এপিফাইসিসে হয় অথবা মেটাফাইসিসে হয়, তাহলে রিমডেলিং পাওয়ার থাকবে ভালো। কিন্তু যদি এই ড্যামেজ পোর্শনটা গ্রোথ প্লেট থেকে একটু দূরে হয়, যেমন ডায়াফাইসিসে হয়, তাহলে রিমডেলিং পাওয়ারটা যাবে কমে। ফাইসিয়াল স্ট্যাটাস যদি ঠিক থাকে, ফাইসিস যতক্ষণ নিজে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সে যে কোনো ডিফর্মিটি অনেক ভালো মতো ঠিক করতে পারবে। কিন্তু ফাইসিস নিজেই যদি ড্যামেজ হয়ে যায়, তখন সে ডিফর্মিটি তো ঠিক করতে পারবেই না, বরং দেখা যায় যে পরবর্তীতে নতুন করে সে ডিফর্মিটি তৈরিও করে বসতে পারে। আমরা যে একটা রুল অফ টু জানি যে এক্স-রে এক্সামিনেশনের সময়, তার মধ্যে টু ভিউ এবং টু জয়েন্ট বেসিক্যালি সবার জন্য কমন। আর পরের যে তিনটা টু লিম, টু অকেশন এবং টু ফিজিশিয়ান, এটা বাচ্চাদের বেলাতে মোর প্রযোজ্য। কারণ বাচ্চাদের বেলা যেহেতু এক্সরেতে বেশিরভাগ পোর্শনটাই ভিজিবল না, ফলে সবসময় অন্য আরেকটা লিম্বে, যেটি লিম্বটা আঘাতপ্রাপ্ত হয় নাই, রাইট ফোর আর্মে যদি ফ্র্যাকচার হয়, তাহলে লেফট ফোর আর্মে ফ্র্যাকচার আমরা যদি করতে পারি, তাহলে তখন আমরা সেটাকে কম্পেয়ার করে বলতে পারবো যে তার ইনজুর্ড পার্টে কোনো সমস্যা আছে কিনা। এই জন্য ছোট বাচ্চাদের আমরা খুব ফ্রিকোয়েন্টলি দুইটা সিমিলার লিম্বের এক্সরে করতে পাঠাই, এবং বাবা মাকে তখন বলেও দিতে হবে যে যেহেতু এক্সরে একটা বড় পোর্শন ভিজিবল না, এই জন্য আমরা নর্মাল লিম্বটারও এক্সরে করতে পাঠাচ্ছি। আর নয়তো তারা কিন্তু তোমাকে বলেই বসতে পারে যে স্যার আমার তো বাচ্চাটা ডান হাতে আঘাত পাইছে, আপনি বাম হাতের এক্সরে কেন করতে দিচ্ছেন, ভুল হচ্ছে বোধহয়। তখন তাদেরকে বুঝাই বলতে হবে না, ভুল না, যেহেতু তার বেশিরভাগ পোর্শনটাই এক্সরেতে ইনভিজিবল, ফলে কম্পেয়ার করার সুবিধার্থে আমরা তখন অন্য পোর্শনটারও এক্সরে করবো। এখানে তোমাদের মনে হতে পারে স্যার অন্য পাশের এক্সরেটাও তো ওই অংশগুলো ইনভিজিবল থাকবে। কথা ঠিক, ইনভিজিবলই থাকবে, কিন্তু ওইখানে যদি কোনো ভাঙা থাকে এবং তার জন্য যদি কোনো ডিফর্মিটি হয়, তখন তুমি দুই পাশের এক্সরে করলে দেখবা যে বাম দিকের হাতটা যতটা সোজা দেখাচ্ছে, ডান দিকের হাতটা তখন দেখা যাবে তার থেকে একটু বাঁকা দেখাচ্ছে। তাহলে তখন তুমি নিশ্চিতভাবে বুঝতে পারবা যে তার ইনভিজিবল পোর্শনে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই ভাঙছে, যে কারণে এই বাঁকাটা দেখা যাচ্ছে। কম্পেয়ার করার সুযোগ না পাইলে এটা কি বাঁকা নাকি নর্মালি সে হাত ব্যাকা করে রাখছে, এটা তুমি বুঝতে পারবা না। এই জন্য টু লিম চিলড্রেনের বেলায় খুবই ইম্পর্টেন্ট। টু অকেশন ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে চিলড্রেনে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়, যেটা প্রথম এক্সরেতে ভালো বোঝা যায় না, 1 বা 2 সপ্তাহ পর যদি আরেকটা এক্সরে করো তখন এটা ভালো মতো বোঝা যায়। আর টু ফিজিশিয়ান হচ্ছে যেহেতু ইনভিজিবল পোর্শন, ফলে তুমি যদি ইনএক্সপেরিয়েন্স ইন্টার্ন ডক্টর হও, তুমি হয়তো অত ভালো বুঝতে পারবা না। পরের দিন রাউন্ডে যখন স্যাররা আসবে তাদেরকে যখন দেখাইতে দিবা, দ্যাট ইজ কাউন্টেড অ্যাজ টু ফিজিশিয়ান। ফলে রুল অফ টু বাচ্চাদের বেলা কিন্তু মোর ইম্পর্টেন্ট দেন অ্যাডাল্ট। কিন্তু প্রথম দুইটা টু ভিউ এবং টু জয়েন্ট এটা ইউনিভার্সাল, এটা অ্যাডাল্টের জন্য প্রযোজ্য, এটা চিলড্রেনের জন্য প্রযোজ্য। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, বেসিক্যালি এটা আমি আলাদা করে তোমাদের কিছু বলবো না। অ্যাডাল্ট বোনের যা ম্যানেজমেন্ট, সেটা পুরাটাই চিলড্রেন বোনের ম্যানেজমেন্টের জন্য প্রযোজ্য। খালি তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, যেহেতু বাচ্চাটার পুরোপুরি রিডাকশন আমার করার দরকার হয় না, তাদের যেহেতু রিমডেলিং পাওয়ার আছে, রিজেনারেশন পাওয়ার আছে, গ্রোথ পিরিয়ড এখন অ্যাক্টিভ আছে, ফলে বেশিরভাগ বাচ্চাদেরই বোন ফ্র্যাকচার হলে আমরা তাদেরকে ক্লোজ রিডাকশন করে কাস্ট ইমোবিলাইজ করলে এটা জোড়া লেগে যায়। আমরা ট্র্যাকশন এবং কাউন্টার ট্র্যাকশনের মাধ্যমে যতটা পারা যায় কাছাকাছি অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে এসে তারপর যদি প্লাস্টার দিয়ে ইমোবিলাইজ করে রাখতে পারি, তাহলে আমরা বলবো যে কনজারভেটিভলি আমরা এই বাচ্চার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। অল্প কিছু ক্ষেত্রে বাচ্চাদের বেলাতেও অপারেশন করার প্রয়োজন হয়। তোমাদের বিইং অ্যাজ এন এমবিবিএস স্টুডেন্ট, তোমরা খালি মনে রাখবা ফাইশিয়াল ইনজুরি হইলে আমরা অনেক সময় অপারেশন করতে বাধ্য হই, অথবা তার ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাকচার, অর্থাৎ যে ফ্র্যাকচারে জয়েন্ট স্পেস ইনভলভ বা জয়েন্টের আর্টিকুলার সারফেস ইনভলভ হয়েছে, যেটা অ্যাডাল্টের বেলাতেও ওপেন রিডাকশন করা ম্যান্ডেটরি, সেই একই কারণে চিলড্রেন বোনও আমরা ওপেন রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন করতে পারি। তাহলে বাচ্চাদের বেলায় মোস্টলি এটা ক্লোজ,
রিডাকশন এবং কাস্ট ইমোবিলাইজেশন। অল্প কয়েকটা ক্ষেত্রে যেমন ফাইশিয়াল ইনজুরি অথবা আর্টিকুলার কার্টিলেজ যদি ড্যামেজ হয় তাহলে আমরা এটাকে ওপেন রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন করতে পারি। কিন্তু বেসিক থিম অফ ম্যানেজমেন্ট কিন্তু প্রাথমিক পর্যায়ে দুজনেরই সমান। সেই এটিএলএস প্রোটোকল অ্যাডাল্টও যেমন দেখতে হবে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি একটা বাচ্চাদের হয় তার বেলাতেও এটিএলএস প্রোটোকলে তুমি এটাকে ফলো করবে এবং তারপরে তুমি যে 5R দিয়েই তার ট্রিটমেন্ট কন্টিনিউ করবা, তাই না? 5R তো তোমাদের ইনশাআল্লাহ নিশ্চয়ই মনে আছে যে প্রথমটা হচ্ছে তোমার রিসাসিটেশন, তারপর হচ্ছে তোমার রেকগনিশন, তারপর হচ্ছে তোমার রিডাকশন, তারপর রিটেনশন এন্ড লাস্টে রিহ্যাবিলিটেশন। কি কি কমপ্লিকেশন একটা বাচ্চাদের বোনের ফ্র্যাকচার হইলে আমরা দেখতে পারি? মনে রাখবা বাচ্চাদের বোনের নন ইউনিয়ন কিন্তু ভেরি রেয়ারলি দেখা যায়, কারণ ওই যে বলছি বোনের রিজেনারেশন পাওয়ার খুব বেশি, এই জন্য বাচ্চাদের নন ইউনিয়ন দেখা যায় না বললেই চলে। যদি একটা উদাহরণ তোমরা মনে রাখতে পারো যে বাচ্চা বোন কিন্তু নন ইউনিয়ন হয়, তাহলে একটা উদাহরণ তোমাদের মনে রাখতে পারলেই চলবে, দ্যাট ইজ ল্যাটারাল কন্ডাইল অফ দ্য হিউম্যানাস। যদি গ্রোথ ডিস্টারবেন্স হয়, ফাইশিয়াল ইনজুরি হয়, এটা একটা এক্সট্রা কমপ্লিকেশন যেটা অ্যাডাল্ট বোনে নাই, তার তো গ্রোথ প্লেটই নাই, ওটা তো বন্ধ হয়ে গেছে বহুত আগে। ফলে গ্রোথ প্লেট সংক্রান্ত কমপ্লিকেশন অ্যাডাল্ট বোনে দেখা যায় না, কিন্তু চিলড্রেন বোনে দেখা যায়। ভাস্কুলার কমপ্লিকেশন এটা অ্যাডাল্ট বোনেও আছে, চিলড্রেন বোনে হতে পারে, বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে। এবং ইনফেকশন চিলড্রেন বোনে অ্যাডাল্ট বোনের থেকে বেশি হয়, কারণ চিলড্রেনের ইমিউনিটি সিস্টেম পুরোপুরি ডেভেলপ হয় না, ডেভেলপ না হওয়ার কারণে এদের ইমিউনিটি থাকে লো, ফলে অল্পতেই এদের বোনগুলো ইনফেক্টেড হয়ে যায়, যেটা অ্যাডাল্ট বোনে সহজে দেখা যায়। কিছু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যখনই তোমরা চিলড্রেন বোনের বেলা থেকে দেখবা, অ্যাটলিস্ট প্রথম তিনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হলো সিম্পল বোন সিস্ট, একটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, আর একটা হচ্ছে ক্রনিক অস্টিওমায়োলাইটিস। আর পরে দুটো যদি মনে রাখতে পারো তো ভালো। সিম্পল বোন সিস্ট হচ্ছে একটা টিউমার লাইক কন্ডিশন, তোমাদের আমি যখন টিউমারের লেকচারগুলো পড়াইছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে একটা সিম্পল বোন সিস্ট দেখতে কিরকম হয়, এবং এই সিম্পল বোন সিস্ট কোনো এক বিচিত্র কারণে বাচ্চাদের বেলাতে প্রচুর পাওয়া যায়। যেহেতু বোনের ভিতরে একটা সিস্ট, ফলে সেই জায়গাটা উইক, অল্প আঘাতে ভেঙে যায়, এই জন্য সিম্পল বোন সিস্টের কারণে যে ফ্র্যাকচার হয় সেইগুলোকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামের মধ্যেই বলে দিচ্ছে সমস্যা কি। অস্টিওজেনেসিস বোন ফরমেশনের প্রসেস, ইমপারফেক্টা মানে হলো ইমপারফেকশন, তাহলে বোন ফরমেশনের প্রসেসের মাঝখানে কিছু একটা ঝামেলা। তোমাদের মনে রাখবা যে কোলাজেন ফাইবার, যেটা আমি বলছিলাম না তোমাদের ওই যে ইউনিক ফিচারের মধ্যে, যে কোলাজেন ফাইবার যেটা বাচ্চাদের বেলাতে প্রচুর থাকে, এই কোলাজেন ফাইবারটার প্রোডাকশনের সমস্যা হলেই এই অস্টিওজেনেসিস ইমপারফেক্টা রোগটা হয়। বোনগুলো অস্বাভাবিক দুর্বল হয়, অল্পতেই বেঁকে যায়, এবং এদের হাড়গুলা ছোটবেলা থেকে বারবার ভাঙতে থাকে, এবং বিভিন্ন রকম প্রশ্নবোধক চিহ্ন ধনুকের মতো বিভিন্ন এক একটা বোন এক এক রকম ভাবে বেঁকে যায়। এই জন্য এই ডিজিজের নাম হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। আর অস্টিওমাইটিস তো তোমরা চেনো, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার জন্য খুব চমৎকার একটা উদাহরণ। তাহলে তোমাদেরকে অবশ্যই একটা বাচ্চাদের বোনের বেলাতে যে কয়েকটা খেয়াল রাখতে হবে, যে আবার 20% চিলড্রেনের ইনজুরি যদি থাকে সেগুলো দেখা যায় যে একটা টোটাল বাচ্চাদের ইনজুরি প্রায় 20% হয় ফ্র্যাকচার রিলেটেড। সবসময় আমাদের বাচ্চাদের বেলাতে হলে বাইল্যাটারাল এক্সরে কনসিডার করতে হবে, কারণ কার্টিলেজের পোর্শনটা বেশি, এই কারণে এক্সরে বেশিরভাগ পোর্শন ইনভিজিবল, ফলে কম্পেয়ার না করলে বোঝা কষ্ট। বাচ্চাদের বোনের অ্যাডভান্টেজ গুলাকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক পেরিওস্টেম একটা অ্যাডভান্টেজ, গ্রোথ প্লেট থাকা এটা একটা অ্যাডভান্টেজ, কোলাজেন টিস্যু বেশি থাকার কারণে বেন্ডিং পাওয়ার আছে এটা একটা অ্যাডভান্টেজ, ইয়াং জয়েন্ট ক্যাপসুল থাকার কারণে বেশি দিন ইমোবিলাইজ রাখা যায় এটাও একটা অ্যাডভান্টেজ। ফাইশিয়াল ইনজুরি এটাতে বাচ্চাদের বেলাতে খুবই কমন, কিন্তু এটা যেহেতু কার্টিলেজেনাস, ফলে এটা রেডিওলজিতে খুব একটা ভালো মতো বোঝা যায় না, ফলে ফাইশিয়াল ইনজুরি তোমাদেরকে ধরতে গেলে অনেক এক্সপিরিয়েন্স হইতে হবে। এবং যদি এরকম আল্লাহ না করে ফাইশিয়াল ইনজুরি হয়, অথবা বাচ্চাদের যে কোনো ইনজুরিতেই তুমি প্যারেন্টসদের নিশ্চিন্ত মনে বলে রাখবা যে এই মুহূর্তে আমরা এটাকে ঠিক করে দিচ্ছি, এটা ইনশাল্লাহ এখন ঠিকই হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এই বাচ্চার এই ভাঙার কারণে 2-3 বছর পরে হলেও কিছু ডিফর্মিটি বা কমপ্লিকেশন তৈরি হইতে পারে, সেটার ব্যাপারে সেটা তাদেরকে সাবধান করে দিতে হবে। হবেই তা বলা যাবে না, কিন্তু হইতে পারে এটা তাদেরকে মাথায় দিয়ে রাখতে হবে। আর নয়তো 2-3 বছর পর দেখবা যে বাচ্চার বাবা মা ক্ষিপ্ত হয়ে তোমার কাছে আবার ফেরত আসছে, 3 বছর আগে ফ্র্যাকচার হয়েছিল স্যার বা ম্যাডাম, আপনারা চিকিৎসা করছিলেন, তখন তো বলছিলেন ভালো হয়ে গেছিল, বাচ্চা তো ভালোই ছিল, গত 6 মাস ধরে দেখতেছি ভাঙা জায়গাটা এখন আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তুমি যদি প্রথমেই তাদেরকে এরকম ইনফরমেশন দিয়ে রাখো যে বাচ্চাদের বোনের একটা বড় কমপ্লিকেশন হচ্ছে যে কিছু কিছু সমস্যা ইনিশিয়ালি বোঝা যায় না, যেটা পরবর্তীতে সময়ের সাথে সাথে টের পাওয়া যায়, সেগুলো পসিবল গ্রোথ প্রবলেমের কারণেই হয়, এই ব্যাপারটা তাদেরকে আগে থেকে বলে রাখতে হবে। এবং এটাও এনশিওর করে রাখতে হবে যে আল্লাহ না করে ভয় পাবেন না, যদি এরকম হয় তাহলে তখন এটা চিকিৎসা আছে, কিন্তু যদি হয় তাইলে আমরা চিকিৎসা করব, এই সমস্যা হইতে পারে এই কথা চিন্তা করে আগেই অ্যাডভান্স চিকিৎসা করার কোনো সুযোগ নাই। তাহলে একটা পেডিয়াট্রিক ফ্র্যাকচারের এই কয়েকটা পয়েন্ট তুমি যদি খেয়াল রাখতে পারো, তাহলে আমি আশা করি যে অ্যাডাল্ট বোনের ফ্র্যাকচারের সাথে এই ডিফারেন্স গুলো খেয়াল রাখলেই তুমি ইজিলি এটাকে আলাদা করে মনে রাখতে পারবে।
বিইং অ্যাজ এন এমবিবিএস স্টুডেন্ট পেডিয়াট্রিক ফ্র্যাকচার সম্বন্ধে তোমাকে অতটা না জানলেও এই কয়েকটা পয়েন্ট খালি খেয়াল রাখলেই হবে। এক্স এর মধ্যে বেশিরভাগ পোর্শন ইনভিজিবল, কারণ কার্টিলেজের পরিমাণ বেশি। গ্রোথ প্লেট নামক একটা বিষয় বাচ্চাদের বনে আছে, যেই কারণে বোনসটা বড় হয় এবং যেই কারণে বাচ্চাদের বনে রিমডেলিং পাওয়ার আছে। এবং ঠিক পেরিওস্টিয়াম থাকার কারণে বাচ্চাদের বোন বেশি একটা ডিসপ্লেসমেন্ট হয় না, এই জন্য বেশিরভাগ ট্রিটমেন্টই বাচ্চাদের কনজারভেটিভলি করা যায়, খুব রেয়ারলি তাদের অপারেশন লাগে। এই লাস্টের 4-5টা কথা তুমি যদি এক্সট্রা খেয়াল রাখতে পারো, আমার ধারণা অ্যাডাল্ট বোনের সাথে মিলাইলে তুমি বাকি পেডিয়াট্রিক বোনের ফ্র্যাকচার সম্বন্ধে তুমি মোটামুটি ভাবে এমবিবিএস লেভেলে যেটুকুন দরকার সেটুকুন খেয়াল রাখতে পারবা। তারপর আমি এতগুলা কথা বললাম একটাই কারণে, ওই যে একটা অতি পুরাতন বাংলা প্রবাদ আছে, তুমি যদি 100 লাইন পড়ো তাহলে তোমার 10 লাইন মনে থাকবে, কিন্তু সেই কথা চিন্তা করে তুমি যদি মাত্র 10 লাইন করতে যাও তাহলে কিন্তু তোমার বেসিক্যালি 1 লাইন মনে থাকবে। তাই আমি যদিও তোমাদের কি কয়েকটা ইনফরমেশনে লাস্টে বললাম যে এই কটাই তোমার বেসিক্যালি লাগবে, কিন্তু সেইগুলো মনে রাখতে গেলে এই কয়েকটা জিনিস তোমরা খেয়াল রাখবা। এই লেকচারটা আমি তোমাদেরকে ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার ব্যবস্থা করবো এক্সিস গ্রুপের মাধ্যমে, তোমরা পরবর্তীতে লাগলে সেখান থেকে দেখে নিয়ে যে মাঝে মধ্যে যখনই কনফিউশন হবে বা কোনো সমস্যা ভুলে গেলে মনে করবে, তখন তুমি এখান থেকে আবারও দেখে নিতে পারো। যদি তোমাদের কারো কোনো রকম কোশ্চেন থাকে এখানে, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করতে পারো।